পদ্মা মুরুত, নিচু জাতের মহিলা, 3 সন্তানের মা। কিছুদিন হলো ছোট ছেলের জন্ম। খুব ফুটফুটে দেখতে, খুবই সুন্দর। পিছিয়ে পড়া জাতি সমাজে সমান অধিকার পায় না, সে পরিবারের ছেলেদের পড়াশোনা হোক কিংবা সকলের সঙ্গে কাজ করার। পদ্মা গ্রামের জমিদার আনন্দবাবুর বাড়ির ওখানেই কাজ করে, যদিও বিশেষ কিছু করার অধিকার নেই। তাও টুকটাক কাজ, এই যেমন ঘর মুছে দেওয়া, বাগান দেখভাল করা, কাঠ কেটে দেওয়া, এইসব। তবে জল এনে দেওয়া বা খাবার জিনিসে হাত দেওয়ার অধিকার নেই। জমিদার মানুষ, এরকম ছোট লোকের হাতে জল খাবে? তাই রান্নাঘরেও যেতে দেওয়া হয় না। জিনিসগুলো দেখে খারাপ লাগলেও কিছু করার নেই। নিজেদের তো পেট আছে, আর বাঁচতে গেলে তো সেই পেটের দায়ে কিছু না কিছু করে খেতেই হবে। ওর বর শহরে যায়, ওখানে দিনমজুরদের কেউ জাত দেখে না। সপ্তাহে একবার করে ঘুরে যায় পদ্মার বর। এত কিছু অভিযোগের পরেও তারা খুব ভালো আছে, সুখে আছে। অনুপ পদ্মার বড় ছেলে। গ্রামের এক শিক্ষিকা নিচু শ্রেণীর কিছু বাচ্চাকে পড়াতে আসে, যাদের সাধারণ বিদ্যালয়ে ভর্তি হওয়ার অনুমতি নেই, সেখানেই পড়াশুনো করে। অনিতা পদ্মার একমাত্র মেয়ে। অনিতাকে বারবার পড়তে যেতে বললেও যায় না, ঘরেই থাকে, ঘরের কাজ করে। মাঝে মাঝে মায়ের সঙ্গে বাবুর বাড়ি যায় বটে, কিন্তু মেয়ে ছোট হওয়ায় ওকে জমিদার গিন্নি কোনো কাজে হাত দিতে দেয় না। তাই অনেক অনেক সময় 4 মাসের শিশুকে দিদির কাছে সামলাতে দিয়ে কাজে চলে যায়। এই আম্বি, ভাইয়ের খেয়াল রাখিস। খাইয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়েছি, ওর কাছে ছাড়া নড়বি না কিন্তু। আমি তাড়াতাড়ি চলে আসব। যদি দেখিস কান্নাকাটি করছে তাহলে ওর কাপড়টা বদলে দিস, তাও না থামলে আমার কাছে নিয়ে যাস। মনে থাকবে তো? থাকবে। কি রে, কি ভাবিস বলতো দিনরাত? কই কিছু না তো। ভাইকে ফেলে রেখে কোথাও যাবি না যেন। না বলছি তো, কোথাও যাব না, তুমি যাও। তাড়াতাড়ি আসবো আমি, তুইও খেয়ে নিস। পদ্মার একদম মন লাগে না বাচ্চাদেরকে ফেলে কাজে আসতে, কিন্তু বাধ্য হয়ে তাকে আসতে হয়। যখন সে অন্তঃসত্ত্বা ছিল তখন একবার বাবুকে বলেছিল কয়েকদিনের ছুটির জন্য। বাবু কড়া গলায় বলেছিলেন, তুমি না আসলে অন্য কাউকে নিয়ে নেব। তাই বলে কি আমার ঘরের কাজ পড়ে থাকবে? কাজ হারানোর ভয়ে পদ্মা তার পর থেকেই খুব কমই এমন হয়েছে যেখানে কাজে যায়নি। জ্বর হোক কিংবা অন্য কোনো শরীর খারাপ, সব কিছু মাথায় নিয়ে কাজ করেছে সে। বাবুর 2 ছেলে, দুজনেই খুব বড় স্কুলে পড়াশুনো করে। পদ্মারও ইচ্ছে হয় তার ছেলেমেয়েগুলো যদি ওই স্কুলে পড়তো তাহলে মন্দ হতো না, তারাও মানুষের মতো মানুষ হতো। কিন্তু কি করবে, তাদের ভাগ্যেই নেই। যেমন টাকা পয়সার প্রয়োজন, ঠিক তেমন উঁচু জাতের হওয়ার প্রয়োজন। এই সব ভেবে তার মন খারাপ হয়ে যায়। কিন্তু মন খারাপ করলেও বাকি কিছু করারই থাকে না। না পারে বাবুর বাড়ি ছাড়া অন্য কোনো কাজে যেতে, আর না পারে নিজের ছেলে মেয়েকে ওই বড় স্কুলে পঠন পাঠন করাতে। একবার বাবুকে বলেও ছিল যদি ওই স্কুলে তার ছেলে মেয়েগুলোকে ভর্তি করাতে পারে, কিন্তু ওই কথা শুনে বাবু যেভাবে অপমান করেছিল, তারপর তো সত্যি এসবের কথা ভাবাও বৃথা। যাই হোক, খেটে খেতেই হবে, কি আর করা যাবে, ভাগ্যে যা আছে তাই হবে। কাজ শেষ করে বাড়ি যায় পদ্মা। বাড়ি গিয়ে দেখে মেয়েটা ছেলেকে দোলায় দোল দিতে দিতে ঘুমিয়ে পড়েছে। কত বকাঝকা করে ওই মেয়েটাকে, কিন্তু বেচারি কোনো কিছুই মনে করে না, সব কথা শোনে। যদিও খুব খামখেয়ালি, অন্যমনস্ক, সব সময় যেন কিছু না কিছু ভাবছে। কি ভাবছে তা আজও পর্যন্ত না নিজে কাউকে বলেছে, না অন্য কাউকে জানাতে পেরেছে। আজ আবার ওর বাবা বাড়ি আসবে, ভালো কিছু রান্না করার জন্য জোগাড় করে এনেছে। এই অনি, অনি রে, এই মা ঘুমিয়ে পড়লি? ওঠ মা, আমি চলে এসেছি। যাবি মা পাঠশালায়? না না, কিছুতেই না, আমার ভালো লাগে না, জানো তো। অমন বলে না মা, তোর বয়সে সবাই তো যায়। সে যায় যাক, কিন্তু আমি যাব না।
অমন করে না সোনা মা আমার, আমি কাল দিয়ে আসবো। ছাড়ো না মা, আমার ভালো লাগে না ওসব। পড়াশোনা না করলে কিভাবে বড় মানুষটা হবি শুনি? লাগবে না আমার বড় মানুষ হতে, কি একেবারে হচ্ছে বড় মানুষ হয়ে। আবার সেই পড়াশোনা করলে তোমাকে আর বাবুর বাড়ি কাজ যেতে হবে না নাকি? আমাদের সব জায়গায় যেতে দেবে? বলো মা, দেবে? অনি, বড্ড বড় বড় কথা শিখেছিস। কেন মা, এবার কেন বলো? দেবে বুঝে দিতে, দেবে আমার ঠাউর ঘরে উঠতে। যেই দিন এইসব হবে সেদিন আমাকে বলো, আমি অবশ্যই যাব মা। থাক, অত কথা বলতে হবে না আর তোকে, স্কুলে যেতেও হবে না। ওমা, মা কি হয়েছে? ওকে বকছো কেন? তা বকবে না? দেখ না, এই বয়সে কত বড় বড় কথা শিখেছে। কি হয়েছে সেটা তো বলো। সেটা তুই ওকেই জিজ্ঞাসা কর না। আচ্ছা, তা না হয় করছি। হ্যাঁ রে বোন, কি হয়েছে? আচ্ছা দাদা, তুই বল। আমার পাঠশালা যেতে ইচ্ছে করে না, আমি জোর করে যাব? কেন কেন যেতে ইচ্ছা করে না? দিদিমণি তো কত সুন্দরভাবে পড়ায় ভালোবেসে আমাদের। তুই না গেলে বুঝতে পারবি কি করে? চল না, দেখ, ভালো লাগবে। সে পড়াক গে, আমার ভালো লাগে না, আমি যাব না। জানিস না, দিদি আমাদের কত ভালোবাসে, কত লজেন্স দেয়, কত চকলেট দেয়। ওই বাবুর ছেলেরা, ওরা যেসব চকলেট খায় সেই সব চকলেট আমাদের দেয়। লাগবে না তোর এই চকলেট লজেন্স। থাক বাবা, তুই ওর মুখ লাগিস না, ওর তোর কথা বুঝবে না। বুঝতেও লাগবে না। হুম। ঘর থেকে বেরিয়ে চলে যায় অনি। দরজার বাইরে গিয়েই দেখলো ওদের বাবা দাঁড়িয়ে। খুব খুশি হয় যখনই বাবার গলা পায়। অনুপও ছুটে বাইরে চলে যায়। কি ব্যাপার, এত রাগ কিসের? দেখো না বাবা, আমি পাঠশালা যাব না বলছি, মা আর দাদা জোর করছে। কেন জোর করছো? ও যেতে চায় না, তা যেতে হবে না। তুমি আশকারা দাও, ঘরে থেকে কি করবে শুনি? পাঠশালায় গেলে তো তাও কিছু শিখতে পারবে। না, দাদা শিখছে তো, তাতেই হবে, আমি যাব না। আচ্ছা, ওকে যেতে হবে না, ও যা চায় তাই করুক। দিনরাত ঘুরে ঘুরেই বেড়াক। কবে ঘুরে ঘুরে বেরিয়েছি? এমনিতে তো ভাইকে ফেলে রেখে চলে যাও, আমি না থাকলে দেখবে কে? একদম বাজে কথা বলবি না। থামবে তোমরা? এবারে চুপ করো। ও যেতে চায় না, জোর করো না তোমরা। আরো মাথায় তোলো। তুমি চুপ করো। আয় তো মা, আমরা গল্প করি। অনু বাবা, তুমি পাঠশালায় কি শিখেছো একটু বলো তো। এই তো, দিদি আগের দিন সবাইকে ইংরাজিতে নাম লেখা শিখিয়েছে। বাহ বাহ বাহ, খুব ভালো তো, খুব ভালো তো। মন দিয়ে পড়াশোনা করো, দিদিকে কিন্তু বিরক্ত করো না। হ্যাঁ, না বাবা, আমরা কেউই বিরক্ত করি না। না করবে না, দিদি খুব ভালো, তোমাদের জন্য অনেক কিছু করছে। তোমার দিদির কথা মেনে চলবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, মেনে চলি তো। ছোট পরিবার, কিন্তু সবাই খুব সুখী। আয় ইনকাম কম, কিন্তু সবাই মিলেমিশে থাকে। অভাবটা কেউ কাউকে বুঝতে দেয় না। কি গো, সংসার চালাতে কোনো অসুবিধা হচ্ছে না তো? হলেও বাকি কিছু তো আর করার নেই। আর কটা দিন একটু কষ্টে চালাও। যেখানে কাজ করি ওখানে একটা বড় কাজ হবে, তখন সকলের টাকা বাড়িয়ে দেবে বলেছে, তখন আর কোনো অসুবিধা হবে না। একটা কথা বলবো? বলো। আমার না আর কাজে যেতে ইচ্ছে করে না। বাবুর বউ বড্ড মুখ করে, আমার একদম সহ্য হয় না। কি করবে বলো, এপারে সংসারটাও তো চালাতে হবে, ওপারে ছোট বড় হচ্ছে, খরচাটা দিন দিন বেড়েই চলেছে। এমন কাজ ছেড়ে দেবে বলছো? আমি তো শুধু তোমাকে বললাম। আমিও চাই না তুমি লোকের বাড়িতে কাজ করো, কিন্তু কি বলি বলো, আমার থেকে ভালো আমাদের এই অবস্থার কথা একমাত্র তুমিই জানো। কষ্ট করে আর কটা দিন চালাও, বড় কাজটা পেয়ে গেলে না হয় ছেড়ে দিও। ঠিক আছে, তুমি কিন্তু খুব তাড়াতাড়ি কিছুর একটা ব্যবস্থা করো, আমার এখানে একদম আসতে ইচ্ছে করে না। করব করব বললাম তো। দিনের পর দিন কেটে যায়, না অনুপের বাবার কাজের পরিবর্তন আসে, না পদ্মার তার বাবুর বাড়ির কাজ ছাড়তে পারে। ওপারে ছোট বড় হচ্ছে, খরচা বাড়ছে। অনুপের বাবা প্রথমে 7 দিন, তারপর 10 দিন, এখন তো 15 দিন পরেও আসে। অভিযোগ করলেও উপায় নেই, মালিক ছুটি দেয় না। ছুটি চাইলে কাজ থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়, তাই মুখ বন্ধ করে কাজ করে যেতে হয়।
আসলে এদের যাওয়ার কোনো জায়গা নেই, অন্য কেউ কাজও দেবে না, তাই বাধ্য হয়ে এখানে পড়ে থাকতে হয়। জমিদার গিন্নি এখন করে পদ্মার খুব বেশি বেশি কথা শোনায়। পদ্মার কাজ করার ইচ্ছেটা দিন দিন চলে যায়। এর মধ্যেই বেশ কয়েকবার কাজ থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে, কিন্তু পদ্মা মুখ বুজে সব সহ্য করে নিয়েছে। একদিন হঠাৎ পদ্মা কাজ করছে, জমিদার গিন্নি ছুটে এসে পদ্মার চুলটা ধরে জিজ্ঞাসা করে, কিরে মুখ পুরি, দেখিয়ে দিলি তো জাতের নমুনা? মা লাগছে। লাগছে? ছোট লোকের ঘরে ঢোকাতে নেই, কত করে বারণ করলাম, কিন্তু আমার কথা কে শোনে? দিলি তো আমার গয়নার বাক্সটা সরিয়ে দিলি। এ কি বলছো মা? কি বলছি? আমার সাধের গয়নার বাক্সটা কি কুক্ষণে যে বাড়িতে ঢুকিয়েছিলাম, আমার সাধের গয়নার বাক্সটা দিলি তো? দিলি? মা তুমি কি বলে যাচ্ছ? আমি কিছু করিনি। করিনি? তাহলে কে করলো বল? সকালে তুই ওই ঘরে ঢুকে ঘর মুছেছিস, তুই ছাড়া কেউ না। না মা, তোমার ভুল হচ্ছে। ভুল হচ্ছে? দিন দিন তাই ভাবি, ছোট লোকের ছেলে পাঠশালা যাচ্ছে, ভালো ভালো জামা কাপড় পরছে, তাহলে আমার গয়নার বাক্স ফাঁকা করে নিজের ছেলে মানুষ হচ্ছে? মা এ কি আপনি কি বলছেন? ওর বাবা এখন করে আর সপ্তাহে বাড়ি আসে না, বেশি করে কাজ করে যাতে ছেলেকে মেয়েকে মানুষ করতে পারে। এই মিথ্যে অপবাদ দিওনি গো মা। অপবাদ? দাঁড়া দেখাচ্ছি তোর অপবাদ। এই কে আছিস, একে বাঁধ, আজ সারা গ্রামকে দেখাবো আমার ঘরে চুরি করার ফল। বাজারের মাঝে নিয়ে গাছতলায় বেঁধে রাখা হয় পদ্মাকে। ওই পথ দিয়ে অনুপ পাঠশালা যায়। সেখানে থেকে আসার পথে ওর মাকে হঠাৎ দেখতে পেয়ে চমকে যায়, কেঁদে ওঠে, কিন্তু জমিদার গিন্নি ওর মার কাছে ঘেঁষতে দেয় না। মা, তুমি এখানে? তোমাকে বেঁধে রেখেছে কেন? আমি জানি না বাবা, ওরা আমাকে কেন বেঁধে রেখেছে। আমাকে চোর বলছে, আমি চুরি করিনি, বিশ্বাস কর। এই এই ছাড়ো, ছাড়ো মাকে, ছাড়ো। কেন বেঁধে রেখেছো? ছাড়ো মাকে, আমার মা চুরি করেনি বলছি, ছাড়ো। বাবা পালা এখান থেকে, তুই যা হোক করে হোক তোর বাবাকে খবর দে আমার, শোনা আমার, যা তাড়াতাড়ি কর। কেউ তোকে বাঁচাতে পারবে না। যতক্ষণ না তুই আমার গয়নার বাক্স বের করবি, ততক্ষণ দেখবো তোর কোন বাবা এসে তোকে রক্ষা করে। অনুপ ছুটে গিয়ে তার বাবার সঙ্গে কাজ করে একটা কাকার বাড়ি গিয়ে ফোন করে। ওর বাবা খবর পেয়ে ছুটে আসে। অনুপের বাবা দৃঢ় বিশ্বাস, আর যাই করুক পদ্মা চুরি করবে না, কিন্তু পরিতোষও দিতে হয়, কাউকে বোঝাতে পারে না। অবশেষে বিচার হওয়ার সিদ্ধান্ত হয়। বিচারে যদিও পদ্মা দোষী প্রমাণ হয়নি, কিন্তু গয়নার বাক্স খুঁজে না পাওয়ায় গ্রামের মোড়ল, জমিদার সবাই মিলে ঠিক করলো যতদিন না গয়নার বাক্স পাওয়া যাচ্ছে ততদিন পদ্মা পুরোপুরি নির্দোষ প্রমাণিত হচ্ছে না, আর যতদিন নির্দোষ প্রমাণিত না হচ্ছে ততদিন ওদেরকে এই গ্রাম ছেড়ে অন্য কোথাও থাকতে হবে। পরিতোষ অনেক অনুরোধ করলো, জমিদারের হাতে পায়ে ধরল, তাও কিছু ফল হলো না। সেই শেষ পর্যন্ত ওদেরকে গ্রাম ছাড়তে হলো। অন্যদিকে পরিতোষ এই ব্যাপারটার পরে কয়েকদিন কাজে নিয়মিত না যেতে পারায় কাজ থেকে বের করে দেয়। পদ্মা তার পরিবার নিয়ে গ্রাম ছাড়ে। কোলে 2 বছরের শিশু, তারা চলে যায়। গ্রাম পেরিয়ে একটা জঙ্গলে আসছে। সেই জঙ্গলের কাছে একটা ফাঁকা জমি ছিল, সেখানে পরিতোষ ছোট্ট একটা কুঁড়েঘর করে বসবাস শুরু করে। এখানে করার মতো কিছু ছিল না, কাছে টাকাও নেই, তাই বন থেকে কাঠ, শালপাতা এনে সেগুলো শহরে গিয়ে বিক্রি করে। লোক বলে ওই বন নাকি অভিশপ্ত, কেউ সকালেও এ পথ মারায় না, কিন্তু পরিতোষ তা মানে না। এই অভিশপ্ত জঙ্গলই হয়ে ওঠে পরিতোষের জন্য প্রাণ রক্ষার উৎস। কাজ আর খোঁজে না, এমনি করে বেশ দিন কেটে যায়। কিছুদিন পরে খবর পাওয়া যায় জমিদার গিন্নির গয়নার বাক্স পদ্মা নয়, ওদের ঘরের কেয়ারটেকার নিয়ে পালিয়েছিল। নির্দোষ প্রমাণ হওয়ার পরেও পদ্মা আর কোনো দিন ওই গ্রামে ফিরবে না সিদ্ধান্ত নিল। এরা এখন খুব সুখে আছে। পরিতোষ এখন শালপাতার কারবার করে। প্রতিদিন ভোরের বেলা জঙ্গলে যায়, পাতা এনে শহরে যায়।
শহর থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। ছোট ছেলের বয়স তখন 2.5 বছর। অনিমা, ভাইকে একটু দেখিস, আমি দাদাকে পাঠশালা দিয়ে আসতে গেলাম। আচ্ছা যাও। কোথাও যাস না যেন। না গো, যাবো না। চোখে চোখে রাখিস ভাইকে। উফ, রোজ রোজ একই কথা বলো না তো, ভালো লাগে না। আচ্ছা বাবা, বলবো না। তুই কিন্তু ভাইয়ের কাছে ছাড়া নড়িস না। আমি ভাইকে ফেলে দিয়ে আসবো। শান্তি, যাও এবার। দেবো গালে এক চর, উল্টো পাল্টা কথা বলা। এরপর দেরি হচ্ছে না, বলো। তুই খুব সাবধানে থাকিস। থাক, বলতে হবে না, যাও, আমি সাবধানেই থাকি। ও বাবু, দিন দিন তো খুব বদমাইশি বাড়ছে। এখন যদি এই হয়, পরে কি হবে? টিকতে দেবে তো আমাদের, নাকি নিজেই রাজ করবে? বাবু, আবার হাসি হচ্ছে, ধর তো দেখি। কেমন মজা বল। আর শয়তানি হাসি হাসবেই। কোথায় যাচ্ছিস শয়তান? হাঁটতে শিখেছি বলে খুব, তারা তো। এই ধর তো, কই গেলি? হাসতে হাসতে অনির পিছন থেকে ছুটে যায় ছোট। উফ বাবা, সত্যি ভয় পাইয়ে দিয়েছিলি রে। আবার কোথায় যাচ্ছিস? দাঁড়া, মা এলে আমি বলছি, তোকে যেন বেঁধে রাখে। হাঁটতে শিখেছে বলে বড্ড, তাই না? দাঁড়া তো, ওই কোথায় গেলি? বেরিয়ে আয় শয়তান কোথাকার, আয় বলছি। আমি কিন্তু রেগে যাচ্ছি এবার। আয় বেরিয়ে। ওই ছোট, অনেক হয়েছে, আর না, এবার আয় বলছি। আয়, অনেক হয়েছে, আর না, এবার আমি রেগে যাচ্ছি। কোথায় গেলি? এই, কোথায় গেলি বাবু? আয়, বেরিয়ে আয়। ধরতে পারলে কিন্তু তোর খবর আছে। তাড়াতাড়ি আয়, বেরিয়ে আয়। কি রে, বেরো। অনিরা যেখানে থাকে সেখান থেকে এখন পাঠশালায় যেতে সময় লাগে প্রায় 30 মিনিটের বেশি। পদ্মা বড় ছেলেকে পাঠশালায় দিয়ে এসে ফিরছে 1 ঘন্টার বেশি সময় অতিক্রম হয়ে গেছে। ওপারে অনিমা ছোট ভাইকে খুঁজেই চলেছে। পদ্মা হঠাৎ এসে দেখে অনিমা কিছু একটা খুঁজছে। দেখে অবাক হয়ে বলল, কি রে অনি, কি খুঁজছিস? ছোট কই? অনি কিছু না বলে এক মনে খুঁজেই চলেছে। পদ্মা গুরুত্ব না দিয়ে ঘরের মধ্যে চলে যায়। নিজের পোশাক পরিবর্তন করে যখন ছোট ছেলের কাছে যেতে চাইল, দেখলো বিছানায় ছেলে নেই। সেই দেখে অনিকে আবারও জিজ্ঞাসা করলো, কি রে, কি খুঁজছিস এত মন দিয়ে? হ্যাঁ রে, ছোট কই? চুপ করো তো। সে করছি, কিন্তু ছোট কই? ওকেই খুঁজছি। মানে, এই তুই কি বলছিস? সত্যি মা, আমার সঙ্গে খেলছিল, খেলতে খেলতে কোথায় যে লুকালো। মানে এই, তোর মাথা ঠিক আছে তো? কি সব বলছিস? সত্যি ছুটে ছুটে খেলছিল, আমি ওর পিছনে পিছনে ছুটছিলাম। ও লুকাচ্ছিল আর আমি খুঁজছিলাম। এবার কোথায় যে লুকালো এতক্ষণ ধরে খুঁজেই পাচ্ছি না। অনি এবারও কিছু উত্তর না দিয়ে এক মনে খুঁজে চলেছে। এবারে পদ্মা অনিমার কাছে গিয়ে কাঁধে হাত দিয়ে ডেকে বলল। এতক্ষণ পদ্মা বিষয়টা মজা ভেবে নিচ্ছিল, কিন্তু এবার যখন অনিমার চোখের দিকে তাকালো তখন মনে হলো, না, এ মিথ্যে হতেই পারে না। অনির চুলটা ধরে দুগালে চড় মেরেই বলল, এ তুই কি বলছিস শয়তানি মেয়ে? ভাইটাকে কোথায় লুকিয়েছিস? বলছি তো আমি লুকাই, নিজে নিজে লুকিয়েছে। কি সর্বনাশ, একটা কাজ দিলে সেটাও ঠিকভাবে করতে পারিস না। হায় ঈশ্বর। তোমার ছেলে এত বদমাইশি করে, তুমি তো একা থাকো না, তুমি কি বুঝবে? একদম কথা বলবি না। ছোট বাবু, কোথায় তুই? অনিশ বাবা, বেরিয়ে আয় না সোনা আমার। ভাই বেরিয়ে আয় না। কি যে করিস না অনিশ। হ্যাঁ রে, জঙ্গলের দিকে যায়নি তো? মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? জঙ্গলটা কি দুবার বাড়ালেই চলে যাবে যে বুঝতে পারবো না? না, তাও যদি যায়। বাচ্চাদের মতো কথা বলো না তো। এখানেই কোথাও আছে লুকিয়ে, হয়তো নিজেই পথ খুঁজে পাচ্ছে না যে নিজে থেকে বেরিয়ে আসবে। এই অনিশ ভাই, বাবা, কোথায় গেলি? সারা দে, কোথায়? বেরিয়ে আয়। বেরিয়ে আয়। কোথায় গেলি অনিশ বাবা? কোথায় আছিস একটু সাড়া দে বাবা, আমি বের করে আনছি। বল না বাবু, কোথায় লোকালি? আয় না বেরিয়ে। সকাল থেকে সন্ধে হয়ে যায়। অনুপ স্কুল থেকে এসে কিছু না খেয়েই মা দিদির সঙ্গে ভাইকে খুঁজতে শুরু করে। এখনো কেউ নামগন্ধই খুঁজে পায়নি। বাচ্চা ছেলে, না একবার কেঁদেছে, না নড়াচড়া করেছে, না একটু আওয়াজও করেছে। অনুপের বাবা ফেরে।
কই সব কোথায়? ঘর এত অন্ধকার কেন? কেউ কোনো উত্তর দেয় না। ওপারে পরিতোষও কাউকে চোখের সামনে পায় না। ঘর থেকে বেরিয়ে দেখে সবাই ঘরের আশেপাশে কি যেন খুঁজছে। সব কি করছো? কারোর কোনো সাড়া নেই। কই গো, ঘর অন্ধকার করে রেখে কি খুঁজে চলেছো তোমরা? কি হলো কি? এই পদ্মা, কি খুঁজে চলেছিস? আরে আমি তো কিছু জিজ্ঞাসা করছি, কথার উত্তর দিতে জানিস না? এই পদ্মা, উফ বাবা, কি হলোটা কি? কখন থেকে ডাকছি, সাড়া দিতে জানিস না? কি হয়েছেটা কি? কি হয়েছেটা কি মানে, কি খুঁজে চলেছিস তখন থেকে? তোমার ছোট ছেলেকে খুঁজছি শান্তি। মানে এই তুই কি বলছিস? ঠিকই বলছি। টাকা আমার দিকে, কি হয়েছে বল দেখি। পদ্মা পুরো ঘটনাটা বলে পরিতোষকে। পরিতোষ অবাক হয়, সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে যায়, গিয়ে একটা লাইট আর একটা পাখি মারা বন্দুক হাতে নিয়ে বেরিয়ে আসে। এই তুমি কোথায় যাচ্ছ? আমি জঙ্গলের আশেপাশে একটু দেখে আসি। না, তোমাকে এই রাতে আর কোথাও যেতে হবে না। না, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। কথা দিচ্ছি, আমি তাড়াতাড়ি ঠিক ফিরবো। না বললাম তো, কাল ভোর হলে বরং দুজনে একবার ঘুরে আসবো। না, যদি একটু সম্ভাবনা থাকে সেটাও যাবে। আমার কথা শোনো, আমি তোমার পায়ে ধরছি। একে ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার উপর তুমি এমন করছো সন্ধ্যাবেলা। জঙ্গলে গেলে ভাবতে পারছো আমাদের কি হবে? তোমার পায়ে ধরি, যেও না। সকলে ঘরে ফিরে আসে। পদ্মা সকলকে খাইয়ে দিয়ে নিজে না খেয়ে বসে থাকে ঘরের এক কোণে। একে একে সবাই ঘুমিয়ে পড়ে, পদ্মা জেগে থাকে। কখন ভোর হবে তখনও জঙ্গলে যাবে। আকাশের দিকে তাকিয়ে থাকে, দেখতে দেখতে ভোর হয়ে যায়। বরকে ডাকে, কই গো, এই দেখো না, ওঠো, ভোর হয়ে গেছে, চলো যাই এবারে। ও, তুমিও ঘুমাওনি? না, ঘুম আসেনি। সত্যিই তুমি পারো। চলো দেখি, লাইট আর বন্দুকটা নিও। আমি সব গুছিয়ে রেখেছি, তুমি ওঠো তাড়াতাড়ি। অনি, এই অনি, ওঠ মা। কি হয়েছে? উঠে পড়, আমি আর তোর বাবা জঙ্গলে যাচ্ছি, তোরা দুজন উঠে পড়। কোনো অসুবিধা হলে সোজা ছুটে গ্রামের দিকে যাবি। আমিও যাব তোমাদের সঙ্গে। না, একদম না, চুপচাপ বিছানায় শুয়ে থাকবি। না, আমিও তোমাদের সঙ্গে যাব ছোটকে খুঁজতে। বাবা না করছে না, তাহলে আবার কেন কথা বলছো? চুপচাপ থাকো। অনি, দাদাকে কোথাও যেতে দিস না, নিজেও কোথাও যাস না। আচ্ছা মা। দুজনেই জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জঙ্গলটা অনেক ঘন। যদিও এখানে বাঘ সিংহের এত ভয় নেই, কিন্তু শিয়াল, নেকড়ে হতে পারে। জঙ্গলে হাঁটতে হাঁটতে অনেক ধরনের পশুর পায়ের ছাপ দেখতে পায়। খুঁজতে খুঁজতে দুজনে জঙ্গলের অনেক ভিতরে চলে আসে, কিন্তু জঙ্গলের মধ্যে শুধু বড় বড় গাছ ছাড়া আর কিছুই দেখতে পায় না। যে কেউ এই জঙ্গলে প্রবেশ করলে এখান থেকে বেরিয়ে আসা খুবই কঠিন। কিন্তু পরিতোষের এ পথ মুখস্থ। ও জঙ্গলের প্রতিটা কোণ চেনে। এই বোন, চল না আমরাও যাই। না, মা বারণ করে গিয়েছে, একদম ঘর থেকে বাইরে যাবি না। দেখ, কত সময় হয়ে গেল, কেউ ফিরলো না। যদি ওরা কোনো বিপদে পড়ে, চল না। থাক, তোকে অত ভাবতে হবে না, এক্ষুনি চলে আসবে। আচ্ছা বোন, চল না, জঙ্গলে কি আছে বা কি, চল চল। কেউ নেই। আমি তো শুনেছি ওর মধ্যে নাকি অনেক ভূত, প্রেত, ডাইনি, আরো কত কি না আছে। চুপ কর, তুই জানিস না, কিছু নেই ওর মধ্যে। না, পাঠশালায় সবাই বলে ওর মধ্যে নাকি ডাইনি আছে। কিচ্ছু নেই, বাবা আমাকে বলেছে ডাইনি বলে কিছুই হয় না। শুধু জঙ্গলের মধ্যে অনেক হিংস্র জন্তু জানোয়ার আছে, তাই সবাই যেতে ভয় পায়, আর নাম দিয়েছে ডাইনি। না, তুই জানিস না। আচ্ছা, আমি না হয় জানি না, কিন্তু বাবা তো রোজ যায়। ডাইনি থাকলে বাবা সব থেকে প্রথমে দেখতে পেত। ওসব ভুলভাল কথা বন্ধ কর, চুপচাপ ঘরের মধ্যে থাক। কি গো, কিছুই তো দেখতে পাওয়া যাচ্ছে না। দেখো, এর বেশি আর যাওয়া যাবে না। এরপর জঙ্গল আরো ঘন। এখানে আমিও নিজেকে কোনো দিন যাওয়ার সাহস আমি দেখাইনি। এর মধ্যে পাওয়া গেল না যখন, মনে হয় আর পাওয়া যাবে না। আর যদিও পাওয়া যায়, তাহলে কিন্তু ছোটকে আর জীবিত অবস্থায় পাওয়া যাবে না। আয়না বলো, নেগড়ে বলো,
কেউ তাদের শিকারকে বাঁচিয়ে রাখবে না। নিজের জীবন বিপদে ফেলে কাজে নেই। চলো চলো বাড়ি ফিরে যাই। না, আমি যাব না। পাগলামো বন্ধ করো। নিজের জীবন বাঁচানো যাবে না হিতে বিপরীত হয়ে গেলে। না, আমি ওকে না নিয়ে বাড়ি ফিরবো না। বাচ্চাদের মতো জেদ করো না। বলতে আমার খারাপ লাগছে যে আমাদের ছোট হয়তো এখনো আর বেঁচে নেই। না, অমন বলো না, ও আছে, আমি ওকে খুঁজে বের করবই। দেখো, তোমার যেমন কষ্ট হচ্ছে আমারও হচ্ছে। তাই বলে নিজেদের জীবন জেনে বুঝে এই বিপদে ফেলবো? জঙ্গল থেকে দুজনেই চলে আসে। অনি আর অনু বারবার ভাই কোথায় জিজ্ঞাসা করায় কোনো উত্তর দিতে পারে না। দিন কেটে যায়, সকলে আবার আগের মতো হয়ে গেল। পদ্মা তারপর থেকে খাওয়া দাওয়া কমিয়ে দেয়, মাঝে মধ্যেই পাগলের মতো খুঁজতে থাকে। একদিন অনুপ তার বোনকে বলে, এই বোন, চল না একটু জঙ্গলের মধ্যে যাই। আমার মনে হচ্ছে ছোট ওখানেই আছে রে। মারবো কিন্তু, কোথাও যাবি না। না রে, দেখতে পাচ্ছিস না মা কষ্ট পাচ্ছে রে, চল যাই। না বলেছি একবার, কথা কানে যায় না। চল না, দেখ তুই সেদিন ঠিক করে খেয়াল রাখিসনি, তোর জন্যই কিন্তু জিনিসটা হয়েছে। তাই বলছি চল, তেমন বুঝলে না হয় ফিরে আসবো। জানি সেদিন ছোটর বদলে আমার মরে যাওয়া উচিত ছিল, তাহলে আর কারোর মনের মধ্যে এই খারাপ লাগাটা থাকতো না। চল দেখি, মাকে বলিস না। দুজনে জঙ্গলের মধ্যে প্রবেশ করে। প্রবেশ করার থেকেই যেন কেমন একটা গা ছমছম করছিল অনির। বারবার ফিরে যেতে বললেও অনুপ কথা শোনে না। অনুপ লুকিয়ে ওর বাবার পাখি মারা বন্দুকটা সঙ্গে নিয়ে আসে। দূর, এত ভয় পাস না তো। এই দেখ কি এনেছি, দেখ সঙ্গে। তুই বাবার বন্ধুকে হাত দিয়েছিস কেন? বাবা জানতে পারলে কিন্তু খুব বকবে। আর জানতে পারলে তবে না, বাড়ি ফেরার আগেই দেখ না আমরা বাড়ি ফিরে বন্দুকটা রেখে দেবো। দুজনে কথা বলছে, ঠিক সেই সময় সামনে জঙ্গলে একটা ঝোপ একটু নড়াচড়া করতে দেখে। অনি ছুট দেয়। অনুপ ঝোপের কাছে গিয়ে গুলি চালাতেই দেখলো ঝোপ থেকে একটা হরিণ বেরিয়ে দৌড় দিয়েছে। তার পিছনে পিছনে অনুপও ছুটেছে। পিছন থেকে অনি বারে বারে ডাকার পরেও ঘুরে তাকায় না অনুপ। হরিণটার পিছনে পিছনে জঙ্গলের গভীরে চলে যায় অনুপ। অনি কাঁদতে কাঁদতে খুঁজতে লাগলো দাদাকে। ওপারে সন্ধে হয়ে আসছে, ভয়ও করছে, কিন্তু দাদাকে ছাড়া বাড়ি ফিরে বলবেটা কি? ভয়ে ভয়ে খোঁজে দাদাকে। দাদা, এই দাদা, কতবার বললাম যাবো না, কোথায় যে গেল? দাদা, এই দাদা, সন্ধে হয়ে এলো। দাদাটা কি যে করে না, চলে আয় না, মা বাবা কিন্তু খুব রেগে যাবে। এই দাদা। কোথায় পালাবি? তবে রে, দাঁড়া, তোর হচ্ছে, আমাকে ভয় দেখানো, দাঁড়া। কই রে, কোথায়? কি রে, বাচ্চাদের কোথাও দেখতে পাচ্ছি না তো। ওরা তো এখানে খেলছিল। কই, কোথায়? দেখতে পেলাম না তো। ওই তো বাইরে ছিল। সত্যি তো, কোথায় গেল? কোথায় গেল মানে? তুই কি বলছিস? আমি তো ঘরে ছিলাম। তুমি কি গো, বাড়ির পরিস্থিতি ভালো না, কোথায় চোখে চোখে রাখবে তা না, ঘরের মধ্যে ঢুকে রয়েছো? আমি কিভাবে জানবো? ওরা আমাকে বললো বাইরে খেলা করছে। অনি, অনুপবাবু, কোথায় তোমরা? এই, আমার বন্দুকটা কোথায়? কি গো? মানে? এখানেই তো থাকে। বলছি না, আমার জিনিসটা কেউ হাত দেবে না। আমি হাত দিইনি। হাত দিইনি মানে? জিনিসটা কি উড়ে গেল? তাড়াতাড়ি চলো। কোথায়? জঙ্গলে। অনুপ বারবার আমাকে বলতো কোনো একদিন সুযোগ হলে ও বন্দুক নিয়ে ভাইকে খুঁজতে যাবে। আমি প্রতিবার বারণ করতাম, তাহলে হয়তো ওরা বনেই গেছে। কি? সত্যি? কেন? এরা কথা শোনে না, কতবার আমি বারণ করেছিলাম। এই দাদা, আয় না, এই জন্যই আমি বলেছিলাম আসবো না। একটা কথা শুনিস না আমার। তবে রে, দাঁড়া। একটা গুলি চালায় অনুপ। হরিণের গায়ের ধারে কাছেও যায় না, তবে ওখানে আশেপাশে বসে থাকা সব পাখি একসঙ্গে উড়ে চলে যায়। ততক্ষণে অনুপ যে কতটা জঙ্গলের মধ্যে এসে পড়েছে সেটা নিজেও বুঝতে পারেনি। পিছনে ফিরে দেখলো বনও নেই, চারিপাশে বড় বড় গাছ ছাড়া আর কিছুই নেই। ভয়ে ভয়ে জঙ্গল থেকে বের হওয়ার পথ খোঁজে। খুঁজতে খুঁজতে দূরে একটা কুঁড়ে ঘর দেখতে পায়, খড়ের চালের মাটির ঘর। জঙ্গলের মধ্যে বিভিন্ন শব্দ হলেও
এই জায়গাটার কোনো শব্দ নেই, একদম নিস্তব্ধ। একটা পিন পড়ে গেলেও যেন শোনা যাবে। হঠাৎ দেখলো ঘরটার সামনে একটা মহিলা। অবাক হয় অনুপ, এতক্ষণ তো ছিল না, হঠাৎ কিভাবে সামনে চলে এলো? মহিলাটা যেন কিছু একটা বলতে চাইছে, কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, শুধু একটা গুনগুন শব্দ ভেসে আসছে। কাছে গিয়ে অনুপ বাইরে যাওয়ার রাস্তা জিজ্ঞাসা করতে যায়। দাদা, এই দাদা। হঠাৎ অনির পিছনের পায়ের শব্দ হতেই ঘুরে তাকালো। কিরে, এখানে কি করছিস? দাদা বললো ওর মনে হয় জঙ্গলের মধ্যে গেলে ছোটকে খুঁজে পাওয়া যেতে পারে। আমি অনেক বারণ করার পরেও আমার কোনো কথা শুনলো না, তোমার বন্দুকটা নিয়ে বেরিয়ে পড়লো। আমি আসতে চাইছিলাম না, জোর করলো, এমনকি ছোটর হারিয়ে যাওয়ার পিছনে সব দোষ আমার, সেটাও বললো। কথাটা শুনতে খুব খারাপ লাগলো, তাই আমি বাধ্য হয়ে ওর সঙ্গে চলে এলাম। আচ্ছা, শান্ত হ। এখন সে কোথায়? তোর সঙ্গেই তো ছিল। কই, তো দেখা যাচ্ছে না কেন তাকে? একটা হরিণ দেখে তার পিছনে ছুটলো, আমি কিছুটা গেলাম কিন্তু দেখতে পেলাম না। ভগবান, আমাদের সঙ্গে কেন এমনটা হচ্ছে? আমরা কার ক্ষতি করেছি? উফ, আবার কান্না শুরু করে দিও না তো। শোনো, তুমি অনেকে নিয়ে জঙ্গল থেকে যাও, আমি দেখি অনুপকে কোথাও খুঁজে পাই কিনা। সাবধানে যাও, তাড়াতাড়ি আমার অনুপকে নিয়ে এসো। আচ্ছা বাবা, আচ্ছা, তুমি এখন যাও। অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকার নেমে এসেছে। এখন তুমি যাও দেখি, অন্ধকার নেমে এলে বিপদ কিন্তু। তুমি তাড়াতাড়ি এসো কিন্তু। এখন যাও। আমার কাছে আয়। আমাকে এই জঙ্গল থেকে বের হওয়ার রাস্তাটা একটু বলে দেবে গো? দেখো তো, আয় আয় আমার কাছে। অনুপ দূর থেকে দেখতে পায় একটা নারী, 30-32 বছর বয়স হবে, দেখতে সুন্দর, লম্বা চুল। অনুপকে ডাকছে। তোর নাম কি রে? অনুপ, আমার নাম অনুপ। কোথায় থাকিস? ওই তো, ওই জঙ্গলটা পেরিয়ে একটা ক্ষেত আছে, ওখানেই। এখানে কি করছিস? আমি আমি আমার ভাইকে খুঁজতে এসেছি। তোর ভাই এখানে এসেছে বুঝি? না, 3 দিন আগে হারিয়ে গিয়েছে। তাই? আচ্ছা আয়, আয় দেখি, ঘরে আয়, দুজনে মিলে খুঁজে বের করবো। সত্যি? সত্যি তো? তাহলে আয় ঘরে। তুমি এখানে একা একা থাকো, তোমার ভয় করে না? আমার আর ভয়? বলতে বলতে অনুপের হাত ধরে টেনে নিয়ে ঘরের মধ্যে অনুপকে একটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিয়ে মহিলা ঘরের ভিতরে চলে যায়। অনুপ ঘরের ভিতরটা দেখে কেমন ভয়ে আঁতকে ওঠে। চারিদিকে ভিজে স্যাঁতস্যাঁতে দুটো মোমবাতি মিটমিট করে জ্বলছে, একটা মাদকীয় সুগন্ধে ভরা, আর কেমন অদ্ভুত জিনিসপত্রে ভর্তি। কত মোটা মোটা বই এলোমেলোভাবে পড়ে আছে। হঠাৎ চোখে পড়ল ঘরের এক কোণে দুটো কালো বেড়াল আর একটা ছোট্ট শিশুর মৃত অবস্থায় পড়ে আছে। কারোর মাথা নেই শরীরে। সে কি দৃশ্য! অনুপ আগে কোনো দিন এমন জিনিস কল্পনা করেও দেখেনি। হঠাৎ মনে পড়ে গেল একদিন পাঠশালার দিদি তাকে ডাইনির কথা বলেছিল। এটাও শুনেছিল এই জঙ্গলের মধ্যেই নাকি ডাইনি বাস করে। অনুপের গায়ে কাঁটা দিয়ে উঠল, পালাতে যাবে, কিন্তু যখনই উঠে দাঁড়ালো তার মাথা যেন ঘুরে গেল। কোথায় দরজা সে কিছুই বুঝতে পারছে না। তার চোখ ঝাপসা হয়ে এসেছে, আর দাঁড়িয়ে থাকতে পারল না, মাটিতে পড়ে গেল। সেই ঝাপসা চোখে দেখল মহিলাটা ওর কাছেই আসছে, শরীরে বস্ত্রের একটা সুতো পর্যন্ত নেই। কাছে আসতেই দেখল কোথায় সুন্দরী, এত বিভৎস দেখতে একটা নারী, কোথায় 30-32, এ তো প্রতিটা চামড়ায় ভাঁজ পড়ে গেছে। কোথায় যাচ্ছিস আমার সোনা বাবু? আয় আমার কাছে আয়। না না, তুমি বাজে, আমি তোমার কাছে যাব না, যাব না আমি। তুমি আমার ভাইকে মেরেছো। না তো, আমি মারিনি তো। ওই তো আমি দেখতে পাচ্ছি, ওইখানেই পড়ে আছে,
কি ক্ষতি করেছিল আমার ভাইটা? বারে ক্ষতি করলে তবে মারতে হয় বুঝি? আমি তো তোর ভাইকে শান্তির ঘুম ঘুম পাড়িয়ে দিয়েছি রে। কোথায় মেরেছি? না, তুমি বাজে, তুমি পচা। কাছে আয়, দেখবি আমি কত ভালো। আয় আয় বলছি। অনুপ নিজের শরীরটা ঘরের মেঝেতে ঘষতে ঘষতে দূরে সরে যেতে লাগলো। ডাইনিটা খিলখিলিয়ে হাসতে লাগলো। এক ঝটকায় অনুপের হাতটা টেনে ধরলো। নিজের মতো ওই 16 বছরের ছেলেটাকেও নির্বস্ত্র করলো। অনুপের কোনো ক্ষমতাই নেই তার হাত থেকে নিজেকে ছাড়ানোর। নির্বস্ত্র করে নিজের কাছে টেনে নিয়ে তার ঠোঁটে নিজের ঠোঁট স্পর্শ করলো, যেন সমস্ত প্রাণ শক্তিটুকু কেড়ে নিচ্ছে ওই চুম্বনের মধ্য দিয়ে। কি গো, শুনছো? কই? আমার অনুপ কই? কই আমার অনুপ? অনেক খুঁজলাম, পেলাম না। আমি আমার ছেলেকে এক্ষুনি চাই। জঙ্গলের অনেক গভীরে গিয়ে দেখেছি, কিছুই দেখতে পাইনি। তুমি আমাকে কথা দিয়েছিলে আমার ছেলেকে এখনই এনে দেবে। কোথায় আমার ছেলে? চারিদিকে অন্ধকার নেমে গেছে, পাশে কি আছে সেটা দেখা কঠিন হয়ে পড়েছে। আর তোমার ছেলে আমার বন্দুকটাও নিয়ে গেছে। কি করব? জন্তু জানোয়ারের সামনে পড়লে আমি কি করব? হায় ঈশ্বর, তুমি কেন আমার সঙ্গে এমন করছো? কোন পাপের সাজা দিচ্ছ আমাকে? তুলে নাও। কেন এই ছোট্ট ছোট্ট বাচ্চাকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ? কেঁদো না, কেঁদো না, তুমি একটু শান্ত হও। আমি কালই পুলিশের কাছে যাব। পুলিশের কাছে গিয়ে সারা জঙ্গল খুঁজবো। অত কেঁদো না, অত কেঁদো না তুমি। গভীর রাত, খাওয়া দাওয়া সেরে পরিতোষ আর অনিমা ঘুমিয়ে পড়লেও পদ্মা ঘুমোতে পারে না। এপাশ ওপাশ করতে থাকে, কখনো আবার জানালার কাছে উঠে বসে। জানালার ধারে বসে আছে, এমন সময় বাইরে দেখলো অন্ধকারের মধ্যে কে যেন হেঁটে হেঁটে আসছে। হঠাৎ করে দেখে যেন হাত পা শিউরে উঠল। ও কি ওটা? টলো পায়ে হেঁটে আমাদের ঘরের দিকেই তো আসছে। ঘরের কাছেই আসতে দেখলো এ তো ওর বড় ছেলে অনুপ। শরীরে একটু পোশাক পরিচ্ছদ কিছুই নেই। দেখে আঁতকে ওঠে, কেঁদে উঠে ছুটে যায় ঘরের বাইরে। তার কান্নায় ঘুম ভেঙে যায় বাবা ও মেয়ের। তারাও সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে তার পিছনে পিছনে। অনুপ রে, কোথায় ছিলি তুই বাবা? এই শোনা, কথা বলছিস না কেন? অনুপ অজ্ঞান হয়ে পড়ে যায়। পরিতোষ কোলে তুলে নিয়ে ঘরের মধ্যে আসে, দেখলো ছেলের গায়ে জ্বরে পুড়ে যাচ্ছে। পদ্মা ওর কপালে জলপট্টি দেয়। এখনো জ্ঞান ফেরে না অনুপের। ঘড়িতে 2টো বাজে। পদ্মার জলপট্টি দিতে দিতে চোখ লেগে যায়। পরিতোষ অনিমা ঘুমিয়ে পড়ে ঠিক তখন। তোরা কেউ বাঁচবি না, কেউ না, সব মরবি, সব। এই বাবু, কি বলছিস? কে বাঁচতে দেবে না? বাঁচতে চাইলে যা, পালিয়ে যা বলছি, নয়তো এক্ষুনি আবারও চলে আসবে, এক্ষুনি আসবে। কে আসবে? এই বাবু, অনুপ, অনুপ রে, এসব তুই কি বলছিস? কি বলছিস তুই বাবু? তোরা মরতে চাস? বল 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 বল, মরতে চাস? কি যে হচ্ছে ভগবান! মা, বাবা, তোমরা পালাও এখান থেকে। ও তোমাদেরকে শেষ করে দেবে। যাও এখান থেকে। এই 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 অনুপ, ওঠ দেখি, ওঠ, চোখ খোল। এসব তুই কি বলে যাচ্ছিস? তুইও মরবি। না জেনে এলি কেন তুই? কেন এলি? জানিস না ওর জায়গায় কেউ আসা পছন্দ করে না? মরবি, সব মরবি। মা, বাবা, তোমরা বোনকে নিয়ে পালাও। ও ভাইকে মেরে ফেলেছে। ও আমাকে ওর কটা কথা বলার জন্য বাঁচিয়ে রেখেছে। আমাকেও মেরে ফেলবে। পালাও তোমরা, পালাও। জঙ্গলের আশেপাশেও কেউ এসো না। যাও, পালাও, পালাও বলছি। কোথাও যেতে পারবি না, কোথাও না। তোদেরকে একে একে শেষ করব, তোদের রক্ত দিয়ে স্নান করব। কি গো, কি হলো আমাদের ছেলেটার? ও কেন এমন করছে? যা কিছু গুছিয়ে নেওয়ার তা এখনই গুছিয়ে নাও। মানে? মানে সময় নেই, তাড়াতাড়ি যা বলছি তাই করো। ভোর হলেই বের হব আমরা।
কিন্তু আমাদের ছেলে, ও কি এমনি থাকবে? ওকে নিয়ে যাব না। মানে তুমি কি বলছো? মাথা ঠিক আছে? যা বলছি ঠিক বলছি। বাঁচতে চাইলে এখান থেকে অনেক দূরে পালাতে হবে পদ্মা। আমি আমার ছেলেকে ছেড়ে কোথাও যাব না। পাগলামো বন্ধ করো। ওকে আর বাঁচানো সম্ভব হবে না। ও ডাইনির কবলে পড়েছে। ও আর আগের মতো নেই। এতদিন তাহলে লোকমুখে যা শুনেছি সবই সত্যি। কি গো, কি শুনেছো? পাহাড়ের তলায় এক সাঁওতাল উপজাতি বাস করত বলছি কারণ এখন ওখানে কারো নামগন্ধ কিছুই নেই। ছোট্ট গ্রাম। হঠাৎ দেখা গেল গ্রামের সদ্যজাত শিশুগুলো একে একে উধাও হয়ে যাচ্ছে। তারপরে তো আর ওদের মধ্যে একদিন এক বৃদ্ধা মহিলাকে ডাইনি সন্দেহে মারধর করে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। ওই জঙ্গলে ওকে ছেড়ে দেওয়া হবে। দুজন মানুষ আর এক সাঁওতাল ওই মহিলাকে ওই জঙ্গলে ছাড়তে আসে। এখানে এই মন্ত্র বলে আটকে দেওয়া হয় যাতে ও কোনো দিন ওই জঙ্গল থেকে যেন বের হতে না পারে। যদিও ডাইনি বুড়িকে গ্রাম থেকে দূরে সরিয়ে রাখল, ও গ্রাম থেকে অভিশাপ মুছে যায়নি। বাধ্য হয়ে ওদের ওই গ্রাম ছাড়তে হয়। তুমি এত কিছু জানার পরেও এইখানে আমাদেরকে কেন আনলে? কেন কেন? আমি জানতাম এটা শুধুমাত্র লোক মুখে প্রচলিত। বুঝতে পারলে কি আর এই ভুলটা করতাম? তাছাড়া এখন সব বলার কোনো মানে হয় না। প্রথমত, আমাদের যাওয়ার কোনো আর জায়গা নেই। দ্বিতীয়ত, এই সব বলার সময় এখন নয়। তুমি তাড়াতাড়ি গুছিয়ে নাও, যা নেওয়ার তুমি গুছিয়ে নিয়ে নাও। বাবা, ও বাবা, লাভ নেই। কি লাভ নেই? ও আসছে, আসছে ও। কে আসছে? ও ওই যে জঙ্গলে যে থাকে। তাড়াতাড়ি গুছাতে বললাম তো। বাবা, ও বাবা, ও তোমার পিছনেই দাঁড়িয়ে আছে। দেখো, পিছনে দেখো। পরিতোষ বিদ্যুৎ বেগে পিছনে তাকায়। পিছনে কেউ নেই। এক হাতে পদ্মা আর এক হাতে নিজের মেয়ের হাত ধরে দৌড়ে বের হতে যাবে, মুখের উপর জোরে দরজাটা বন্ধ হয়ে যায়। চলো চলো এখান থেকে, আর কিছু গুছাতে হবে না। চলো চলো তাড়াতাড়ি। কিন্তু আমার ছেলে? কতবার বলবো, ও আর বেঁচে নেই। ডাইনির কবলে যে পড়ে তার বাঁচার আর অন্য কোনো রাস্তা খোলা নেই। নিজের জীবন বাঁচাতে চাইলে তাহলে তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। চলো। বললাম না, ও চলে এসেছে। ও তোমাদের কাউকে ছাড়বে না, কাউকে না। হায় ঈশ্বর, আমাদের রক্ষা করো। এ তুমি আমাদের কি বিপদে ফেললে? এখান থেকে বের হওয়ার উপায় বলে দাও। কোন দিকে? আর এই পথে আর কোনো দিন ফিরব না। পরিতোষ প্রার্থনা করতে থাকে। এক হাতে বউ আর এক হাতে মেয়ের হাতটা শক্ত করে ধরে। জোরালো বাতাস বয়, ঘরের দরজা জানলাগুলো বন্ধ হচ্ছে, খুলে যাচ্ছে। পরিতোষ একটা সুযোগ খুঁজছে বাইরে বের হওয়ার, কিন্তু ওর ছেলে নরকীয়ভাবে হাসছে। এ হাসি কখনোই একটা বাচ্চার হতে পারে না। হঠাৎ দেখলো দরজার ঠিক সামনে একটা নারী দাঁড়িয়ে আছে। চুলগুলো সাপের মতো হাওয়ায় যেন দুলছে, চোখ দুটো থেকে যেন রক্ত ঝরছে। খুব শখ বল, আমার জায়গায় এসে ঘর করবি। তোর করাচ্ছি ঘর। এবারের মতন ছেড়ে দাও, কথা দিচ্ছি আর কোনোদিনও ফিরবো না, কথা দিচ্ছি। আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার ছেলেটাকে কেন মুক্তি দিচ্ছ না? দরকার পড়ে আমাকে নিয়ে নাও। জানিস, আমিও তোর মতো অনেক পায়ে ধরেছি, অনেক কেঁদেছিলাম, কেউ আমার একটা কথা শোনেনি। মানুষ জাতিটাই এমন, সব মরবে, মরতে হবে, কাউকে ছাড়বো না। তোর ছোট ছেলের রক্ত খেয়েছি, খুব ভালো খেতে রে।
আর তোর বড় ছেলের প্রাণটা তো আমার কাছে। কেন এমন করছো? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। ক্ষতি? ওই দিনের পর থেকে আমার মানুষ জাতির উপরেই রাগ। আমার বাচ্চা মেয়েটাকে ওরা ডাইনি অভিযোগে কুপিয়ে মেরেছে। সবাইকে শেষ করব আমি। পরিতোষ জানালার কাছে অনেকে নিয়ে গিয়ে জানালা থেকে বের করে দিয়ে বোঝায়, মা, বাকিটা তোর হাতে। শুনেছি ডাইনিকে সশরীরে আগুনে পোড়ালে ডাইনি নাকি মুক্তি পায়। এই দেশলাই বক্স, আমাদের কথা ভাবিস না? জ্বালিয়ে ফেল, নিজে বাঁচ। আগুন লাগিয়ে পিছনে তাকাবি না, সোজা চলে যাবি যেদিকে মন চায় সেই দিকে। আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি না। কথাটা বলতে বলতে অনুপের শরীরটা কাছে টেনে এক হাতে ওর চুলটা ধরে টান মারল। ফিনকি দিয়ে রক্ত পড়তে শুরু হলো, আর সেই রক্তের ধারায় মুখ লাগিয়ে খেতে লাগলো। পালিয়ে যাবি? কোথায় পালিয়ে যাবি? পালিয়ে যাবি? কাউকে বাঁচিয়ে রাখবো না, সবাই মরবে সকলে। ডাইনি হিল হিলিয়ে হাসতে থাকে। পরিতোষ পদ্মাকে নিয়ে বের হওয়ার পথ খুঁজতে থাকে, কিন্তু পথ পায় না। যে পথে মেয়েকে বের করে দিয়েছে সে পথও এখন বন্ধ। হিরে, পালানোর পথ খুঁজছিস? পাবি না পালানোর পথ, পাবি না। জ্বলছে না কেন? উফ ভগবান, বাবা মাকে ভালো রেখো। জ্বলছে না কেন? ভিতরে কি যে হচ্ছে? তাড়াতাড়ি জল। না জল না, ধুর, ভালো লাগে না। দরকারের সময় কিছু হয় না। ভগবান রক্ষা করো আমার মাকে। ঘরে আগুন লাগতেই খড়ের চাল যেন নিমিষে ধরে নিল। ঘরের মধ্যে থেকে যেন আর্তনাদ বেরিয়ে আসতে লাগলো, কান ফাটানো আওয়াজ, যেন বনের সব পাখি উড়ে চলে গেল। বাবা বলেছিল আগুন লাগিয়ে কোথাও একটা পালাতে, কিন্তু অনি দাঁড়িয়ে রইল ওর মায়ের জন্য। বেশ কিছুক্ষণ আর্তনাদ চলল, ওর মায়েরও চিৎকারের আওয়াজ ওই ডাইনি বুড়ির আর্তনাদের সঙ্গে শোনা গেল। আগুন অনেকটা কমে প্রায় থেমে যায়। অনি বেশ কিছুক্ষণ বসে থাকতে থাকতে এবার ওখান থেকে উঠে ঘরে জানালা দিয়ে উঁকি মারে। ওর মা ঘরের মেঝেতে শুয়ে পড়ে আছে, দাদা বাবা অর্ধমৃত দেহ পড়ে আছে, কিন্তু ডাইনিকে দেখতে পেল না। সব শেষ ভেবে আস্তে আস্তে হেঁটে হেঁটে ঘরের সামনে মাঠটা পার হবে। ওটা পার করলেই গ্রাম শুরু। ভোরের আলো ফুটতে শুরু করেছে। ঠিক তখনই পিছন থেকে কেউ ওর নাম ধরে ডাকে, অনি, মা কোথায় যাচ্ছিস? আমায় ফেলে আমাকেও নিয়ে চল। পিছনে ফিরে তাকাতে দেখলো সেই বৃদ্ধা ডাইনি, শরীর থেকে চামড়া গলে গলে পড়ছে। অনি তা দেখে ছুটে পালাতে যাবে, তখনই বিদ্যুৎ বেগে ছুটে আসে, অনির চুলটা টেনে ধরেই জঙ্গলের মধ্যে চলে যায়। শেষ হলো আমাদের আজকের নিবেদন। কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ গল্প পাঠে ছিল আমি, পায়েল, অরুণিমা, সুচরিতা, অমিত ও বিশেষ চরিত্রে লালমোহন অধিকারী। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ তবে চলি, টাটা।